দেখতে দেখতে মাননীয় সায়ন্তিকা ব্যানার্জি এসেছেন, তাকে সুস্বাগতম জানাই। বরানগর বিধানসভার উপনির্বাচন এবং সত্যি বলতে পৌঁছে গেছে, কারোর কন্যা হিসেবে, কারোর দিদি হিসেবে, কারোর বন্ধু হিসেবে। একটু আগেই মাননীয় শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জির কথা হচ্ছিল, উনি বলছিলেন এখানে যারা এসছেন সায়ন্তিকা জানেন, আপনাকে সুস্বাগতম জানাই আজকের চায়ের আড্ডায় এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করি। বরানগর বিধানসভার উপনির্বাচনের মাননীয়া শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা বাংলার মানুষ, কলকাতার মানুষ এবং ভারতবর্ষের মানুষ দেখতে দেখতে আরো একজন মানুষ এসেছে, দিলীপ নারায়ণ বসু, বরানগর পৌরসভার উপপৌর প্রধান শ্রী দিলীপ নারায়ণ বসু, তাকেও আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের চায়ের আড্ডা অনেকক্ষণ ধরে চলছে এবং আমরা সবাই মাননীয় শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জির অপেক্ষায় ছিলাম এবং সেই অপেক্ষার অবসান ঘটেছে এবং মাননীয় শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জিকে শ্যামা চক্ররাজ রয়েছেন, বরিষ্ঠ নেতৃত্ব, বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি মাননীয় শ্রী একটা চেয়ারের ব্যবস্থা করবার জন্য অনুরোধ করি, স্বেচ্ছাসেবককে বলছি একটা চেয়ার আনুন, কারণ মাননীয় অযোধ্যা একটু তো বলতেই হবে। আমাদের মধ্যে মাননীয় শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি এসেছে, তাকে আমরা একটু বসবার জন্য অপেক্ষা করছি, মানে অনুরোধ করছি, মানে দু একটা ছোট্ট পরিত্যাগ। আচ্ছা আচ্ছা, আমরা একটু অঞ্জনদার থেকে শুনে নিই। বরানগর পৌরসভার সিআইসি এবং সংগঠক হিসেবে একটা ব্যক্তি যার একেবারে অনন্ত। আসুন শুনে নিই। নমস্কার, আমি খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ এই কারণেই বলছি, এখানে বেশিরভাগ ব্যক্তিগুলো যারা উপস্থিত হয়েছে তারা কিন্তু প্রায় প্রত্যেকের অরাজনৈতিক ব্যক্তি। বনগ্লি যুবক সংঘের শঙ্করকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে এত সুন্দর একটা আড্ডার ব্যবস্থা করেছে, যে আড্ডাটা সান্ধ্যকালীন আড্ডা। এই আড্ডায় এসে চা নিমকি খেয়ে সকলের সাথে একটা যোগাযোগ হচ্ছে, এটা আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আমি শঙ্করকে পুনরায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আড্ডায় উপস্থিত হয়েছেন আমাদের বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় সায়ন্তিকা ব্যানার্জি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়, তিনি চতুর্থবারের জন্য নির্বাচনের জয়কে নিশ্চিত করতে আপনাদের কাছে আড্ডায় বসবেন। এই আড্ডাটা মূলত পক্ষে কিসের আড্ডা? দেখুন, প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা রাজনৈতিক সচেতনতা আছে। এই রাজনৈতিক সচেতনতা নির্ভর করে পরিবেশের পরিপ্রেক্ষিতে, পরিবেশ এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। আমাদের পশ্চিম বাংলায় আপনি ইতিহাসটা যদি দেখেন, তাহলে সেই ইতিহাসটা কোনো কোনো সময় কলঙ্কিত হয়েছে, কোনো কোনো সময় চলার পথকে সুগম করেছে। আপনারা যারা প্রবীণ মানুষ আছেন তারা অনেকেই হয়তো 67, 69, 72, 77 সালের কথা জানেন, আবার কেউ কেউ হয়তো 2007-এর বিষয় জানেন। কিন্তু আমি বলবো যে পশ্চিম বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু গ্লানি মোচন করে এগিয়ে চলছেন। কিসের গ্লানি? আপনাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে, গ্লানি মোচন কিভাবে হলো?
34 বছরে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল, মানুষের নিরাপত্তা ছিল না। স্বাভাবিক কারণে অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, সততা, আন্তরিকতার সঙ্গে পশ্চিম বাংলার গ্রামের মানুষ, পশ্চিম বাংলার শহরতলির মানুষ, পশ্চিম বাংলার শহরের শিক্ষিত মানুষ, শ্রমিক, কৃষক, যুবক, ছাত্র প্রত্যেককে নিয়ে একটা গণ আন্দোলন তৈরি হলো। সেই গণ আন্দোলনটা হয়েছিল গ্লানি মোচনের জন্য, যে পশ্চিম বাংলায় মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। পশ্চিম বাংলায় মানুষের গণতান্ত্রিক অধিকার নেই। ঠিক আজকে 2011 সালে যখন আপনারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মামাটি মানুষের সরকার গঠন করবার একটা সুবর্ণ সুযোগ দিলেন পর্যায়ক্রমে 3 বার, ঠিক 2014 সালে একটা কোথায় যেন জবনিকা পদ্ধতি, 2014 সালে সর্বভারতীয় ক্ষেত্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে নানা রকম কথা বলেছে, আপনাদের ভারতবর্ষের মানুষকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আমি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অত্যন্ত দায়িত্ব সহকারে বলতে পারি যে 2014 সালের পর থেকে আজও পর্যন্ত 10 বছর নরেন্দ্র মোদীর সরকার মানুষের কাছে দায়িত্ব সহকারে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, প্রকৃতপক্ষে কি সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পেরেছেন? খুব সত্যিভাবে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। একটা হিটলারি কায়দায় ভারতবর্ষের গণতন্ত্রের উপর আঘাত, ভারতবর্ষের সংবিধানকে দলীয় পরিকাঠামোর মধ্যে নিয়ে ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করছে, ভারতবর্ষের সংবিধানটাকে বদলে দেওয়ার চেষ্টা করছে, ভারতবর্ষে উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার, স্বার্থকে চরিতার্থ করবার জন্য উগ্রতার সঙ্গে ভারতবর্ষে সম্প্রীতির উপর আঘাত আনবার চেষ্টা করছে। আমি জানি না যে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি হিসেবে আমরা জানতাম, যে ভারতবর্ষে জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন সম্প্রদায় থাকুক, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই হবে, যে ভারতবর্ষে আবুল কালাম আজাদ, যে ভারতবর্ষে এই বাংলা থেকে শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত স্তরের মানুষ, ভগৎ সিং থেকে শুরু করে সবাই স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়েছিল। সেই ভারতবর্ষে আজকে জাতপাতের লড়াইকে কেন্দ্র করে একটা উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার নাম করে একটা বিভাজন তৈরি করছে। এটা ভাবতে হবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি বলছেন না, অধ্যাপক সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি বলছেন না, বলছেন ভারতবর্ষের অর্থমন্ত্রী যিনি স্বামী তিনি বলছেন, বারবার তিনি বিবৃতি দিচ্ছেন, তিনি বলবার চেষ্টা করছেন যে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়, তবে তার বিশ্বাস যে ভারতবর্ষে আর কোনদিন নির্বাচন হবে না, ভারতবর্ষের সংবিধানটাকে বদলে দেবে। এইরকম একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমরা আতঙ্কিত। ভারতবর্ষের একজন পবিত্র নাগরিকত্ব অধিকার, সেই অধিকারকে যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, আপনারা একবার নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে 1 জুন আপনার যে পবিত্র ভোটাধিকার আছে, সেই ভোট প্রয়োগ করে ভারতবর্ষের সংবিধান বাঁচাবার স্বার্থে
ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করবার স্বার্থে ভারতবর্ষের বহুমূল্যে অর্জিত স্বাধীনতাকে অটুট রাখবার জন্য সেই সমস্ত আমাদের পূর্বসূরি যারা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশের কাটামারা জুতোর আঘাত থেকে নিজেদেরকে রক্ষা করতে না পেরে লড়াই করেছিলেন, ভারত মাতার শৃঙ্খল মোচন করে ভারতবর্ষকে স্বাধীনতা এনেছিলেন, সেই ভারতবর্ষে আজকে কিসের রাজত্ব চলছে, কারা রাজত্ব চালাচ্ছে? তাই সংবেদনশীল মানুষ আপনারা, অত্যন্ত শিক্ষিত সুশীল সমাজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি তাদের কাছে করজোড়ে নিবেদন করব যে একবার ভারতবর্ষের টোটাল পরিস্থিতিটাকে একবার পর্যবেক্ষণ করবার চেষ্টা করুন। ভারতবর্ষ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। ভারতবর্ষে কৃষক আন্দোলন চলছে দীর্ঘদিন যাবৎ। পাঞ্জাবের কৃষকরা, যে পাঞ্জাব একদিন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা নিয়েছিলেন, সেই পাঞ্জাবের কৃষকরা যখন আন্দোলন করছেন, তাদেরকে গণতান্ত্রিক অধিকার আন্দোলন করাটা, তাদেরকে জল দিচ্ছে না, মাইক বাজাবার জন্য ইলেকট্রিক দিচ্ছে না, টয়লেট ব্যবহার করবার জন্য বাথরুম দিচ্ছে না। তার কারণ পাঞ্জাবের কৃষকরা যখন আন্দোলন করে, তখন কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করছে। সুতরাং সেই আন্দোলনকে যে কোনো ভাবে যেন তেন প্রকারে তুলে দেওয়ার জন্য একটা মর্মান্তিক প্রচেষ্টা। শুধু পাঞ্জাবের কৃষকরা নন, তেলেঙ্গানার কৃষক, তামিলনাড়ুর কৃষক, দক্ষিণ ভারত থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে প্রদেশে কৃষিজীবী মানুষরা তারা নিজেরা আত্মহত্যা করছে। তাদের যে দাবি, তাদের যে আবেদন, তাদের যে অনুরোধ, তাদের যে কৃষি ঋণ, সেটা মকুব করছেন না, তাদের দাবি দাবা মানছেন না। তারা কি চাইছে? তারা চাইছে যে আমরা সবুজকে আরো ফসল ফলিয়ে ভারতবর্ষকে সমাদৃত করব। তুমি আমাদের অর্থনৈতিক পরিষেবা দাও, আমি ভারতবর্ষের মানুষকে শস্য শ্যামলা দেব। আজকে কৃষকের কথা শোনে না, আজকে বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদছে। সর্বস্তরে মানুষের হাহাকার। আর এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আপনারা যাকে 2011 সালে বাংলার মাটিতে মুখ্যমন্ত্রী করেছিলেন, সর্বভারতীয় ক্ষেত্রে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করে তিনি সর্বভারতীয় ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলছেন যে জুমলাবাজির বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ এক হও, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধানকে আজকে রক্ষা করবার সময় এসেছে। তাই গ্লানি মোচন করে একদিকে যেমন 34 বছরের গ্লানি মোচন করেছে, আর একদিকে 10 বছরের গ্লানি মোচন করে ভারতবর্ষকে পরিশুদ্ধ করতে চাইছেন, পরিশোধিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আক্রমণ, তার পরিবারের প্রতি আক্রমণ, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ, আক্রমণাত্মক একটা ভূমিকা গ্রহণ করে নরেন্দ্র মোদী, অমিত শাহরা গুজরাটি কায়দায় পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষকে শাসন করতে চাইছেন। শাসনের নামে যারা অপশাসন করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদকে প্রতিধ্বনিত করতে হবে। এই প্রতিবাদটা শুধুমাত্র সায়ন্তিকা ব্যানার্জির জয়কে নিশ্চিত করবার জন্য নয়, এই প্রতিবাদটা শুধুমাত্র দমদম লোকসভা কেন্দ্রে অধ্যাপক সৌগত রায়কে জয়কে নিশ্চিত করবার জন্য নয়, এই প্রতিবাদটা এত সুন্দর একটা আড্ডায় আমরা বসেছি শঙ্কর রাউতের জয়ধ্বনি করবার জন্য নয়। এই প্রতিবাদ প্রতিধ্বনিত হোক
বাংলা তথা সারা ভারতবর্ষে সংবিধানকে যারা কলুষিত করতে চায়, ভারতবর্ষের গণতন্ত্রের উপর যারা আঘাত এনে ভারতবর্ষের মানচিত্রটাকে বদলে দিতে চায়, যারা ভারতবর্ষের শাসনের নামে শোষণ করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। প্রতিবাদ কারা করবে? প্রতিবাদ করবার মানুষ তো আপনারা। প্রতিবাদ হবে ব্যালটের মাধ্যমে, ইভিএম এর মাধ্যমে। আপনাদের প্রতিবাদ যদি প্রতিধ্বনিত না হয়, তবে যে কথা অর্থমন্ত্রী স্বামী বলেছেন, অধ্যাপক সৌগত রায় আমাদের অত্যন্ত প্রিয় প্রার্থী। অধ্যাপক সৌগত রায় আমাদের এই আড্ডায় উপস্থিত হয়েছেন, তাকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, তাকে স্বাগত জানাচ্ছি। স্বেচ্ছাসেবকরা যারা আছেন তারা প্রবীণ রাজনৈতিক নেতা, আমাদের আড্ডায় এসেছেন, তাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করে যাচ্ছে। তাই ঠিক আছে, স্লোগান দিতে হবে না। বক্তৃতার তো অবকাশ নেই। অধ্যাপক সৌগত রায় আমাদের দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী। চতুর্থবারের জয়কে নিশ্চিত করতে হবে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী, তার জয়কে নিশ্চিত করতে হবে। আপনাদের প্রত্যেককে অত্যন্ত আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের আড্ডায় উপস্থিত হওয়ার জন্য। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনাদের প্রত্যেককে প্রণাম, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ জানাই মাননীয় শ্রী অঞ্জন পালকে। আর বেশিক্ষণের নয়, আর মিনিট 20 মধ্যেই আজকের এই আড্ডা সমাপ্তি হবে। কিন্তু তার আগে আমরা আরো একবার সকলে মিলে আমাদের মনের শুভেচ্ছা, শুভকামনা, আগাম শুভকামনা আমরা জানাচ্ছি মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়কে। চতুর্থবারের জন্য মনোনীত সাংসদ প্রার্থী সৌগত রায়, অধ্যাপক সৌগত রায়কে, এবং একই সঙ্গে আমরা মাননীয় শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি প্রার্থী। আমরা একটু চিত্রগ্রাহক বন্ধু বা যারা সাংবাদিক বন্ধু আছে একটু বলবো, আমাদের মূল অনুষ্ঠানটা কিন্তু আড্ডার মেইন লোক কিন্তু এই মানুষগুলো যাতে কোথাও কোনো রকম ভাবে বিব্রত না হয়, সবাই বসে একটু দেখুন, আমাদের পিছনের লোক দেখতে পাবে না। হ্যাঁ, বনকী যুবক সংঘের পক্ষ থেকে মাননীয় সভাপতি, বনকী যুবক সংঘের মাননীয় সভাপতি উৎপল চক্রবর্তী, তাকে আমি একটু মঞ্চে ডেকে নেব। কারণ একেবারে প্রথমে যে বনকী যুবক সংঘের আয়োজনে আজকে এই আড্ডা চক্র বা চায়ের আড্ডা, সেই চায়ের আড্ডার মেন উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা বনকী যুবক সংঘ। আরো অনেক লাভ সংগঠন এসেছে, তাদেরকেও বলবো এক এক করে প্রত্যেকে তারা তাদের ফুল বা আনন্দের ফুল বা শুভেচ্ছা বা শুভকামনার ফুল আপনারা দিয়ে দেবেন আমাদের দুই প্রার্থীর হাতে। মাননীয় শ্রী উৎপল চক্রবর্তী প্রথমে, মাননীয় সভাপতি শ্রী উৎপল চক্রবর্তী, তাকে মাননীয় চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায়, তাকে আজকের এই মঞ্চ থেকে শুভকামনা হিসেবে, একেবারে শ্রদ্ধা হিসেবে, আপনার যে কাজের খতিয়ান, আপনার যে পরিশ্রমের খতিয়ান, সেই হিসেবে আজকে শ্রদ্ধার বক্তব্য দেওয়া হচ্ছে মাননীয় উৎপল চক্রবর্তী। এবং মাননীয় সম্পাদক একটু করতালি দিন, এই করতালি দিয়ে বোঝা যাবে কিন্তু কতটা শুভেচ্ছা আপনাদের তরফ থেকে আসছে। করতালিটা আরেকবার হোক। ধন্যবাদ। আর রয়েছেন বরানগর বিধানসভার উপনির্বাচন, একই সঙ্গে সেই 1 জুন আর উপনির্বাচনের একেবারে যোগ্য প্রার্থী, যিনি তার উচ্ছ্বাস দিয়ে, তার
অদম্য মনোভাব দিয়ে তার ভীষণভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়ার আকুতি দিয়ে ইতিমধ্যেই মানুষের কারোর কারোর ঘরের মেয়ে, কারোর দিদি, কারোর বোন হৃদয়টা সবার জয় করে নিয়েছে। সেই সায়ন্তিকা ব্যানার্জি, সেই রবীন্দ্রনাথের একটা গল্প ছিল না যে ধনঞ্জয় বলছে ওর সিংহাসনের দরকার কি, ও তো মানুষের হৃদয় সিংহাসনে বসে আছে। সেই হৃদয়ের সিংহাসনে বসে থাকা সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা আজকে বনবী যুবক সংঘের পক্ষ থেকে মাননীয় যুগপল চক্রবর্তী, অর্পণ এবং রয়েছেন শ্রীশঙ্কর রাও, মাননীয় শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি একেবারে বিশ্বাস থেকে বলছি আগামী মুখ থেকে বেরিয়ে যাচ্ছে মাননীয় বিধায়িকা, এবার বিধায়িকাই হবে। যাই হোক, এবার এক এক করে আমি আইএসআই ওয়ার্কার্স ইউনিয়নের যারা নেতৃত্ব তারা এসেছেন, তারা এক এক করে সৌগত রায় এবং মাননীয় শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জির হাতে তাদের শ্রদ্ধার্ঘ, তাদের ভালোবাসা, তাদের শুভেচ্ছা, শুভকামনা ফুলের রূপে তুলে দিচ্ছেন আইএসআই ওয়ার্কার্স ইউনিয়নের তরফ থেকে। একটু এইদিকে ঘুরবেন, হ্যাঁ দাদা আপনারা। দেখাই তো যাচ্ছে না ঠিক আছে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ওয়ার্কার্স ইউনিয়নের মাননীয় সদস্য বন্ধুরা এসেছেন, তারা সায়ন্তিকা ব্যানার্জির হাতে ফুলের রূপে শুভেচ্ছা বার্তা তুলে দিলেন। একেবারে খুবই সময়ের ঘাটতি, কারণ সায়ন্তিকা ব্যানার্জির অনেকগুলো একটু সামনেটাকে একটু প্লিজ আপনাদের অনুরোধ করছি, উত্তর বনগ্রী পল্লীবাসী একটু তাড়াতাড়ি চলে আসুন আর সামনেটা একটু ফাঁকা করে দিন, কারণ সায়ন্তিকা ব্যানার্জির এবং মাননীয় অধ্যাপক সৌগত রায়ের অনেকগুলি সভা রয়েছে, তাদেরকে সেখানে পৌঁছতে হবে। এরকমই হাজারো মানুষ তাদের জন্য অপেক্ষা করছে। শুধু তো একটা অঞ্চল নয়, বিরাট একটা লোকসভা কেন্দ্র আর বিরাট একটা বিধানসভা কেন্দ্র। এই দুটো বিধানসভা কেন্দ্র এবং লোকসভা কেন্দ্রকে পৌঁছানোর জন্য একটা বিরাট পরিশ্রমের প্রয়োজন। মাননীয় সৌগত রায়কে হাতে তুলে দিচ্ছেন উত্তর বনগ্রী পল্লীবাসী বৃন্দের সদস্যরা, অধ্যাপক সৌগত রায় এবং শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জির হাতে তুলে দিচ্ছেন এই পুষ্পস্তবক। আমরা আর একেবারেই সময় নষ্ট করব না, আমরা একেবারে ছোট করে শুনে নেব। আচ্ছা, মাননীয় সৌগত রায়, অধ্যাপক সৌগত রায়। আচ্ছা, সরে যা। আসুন মাননীয় শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি, আমরা সকলেই তাকে জানি, চিনি, দূরদর্শনের পর্দায় বারবার দেখেছি, কিন্তু আজকে দূরদর্শন নয়, আজকে একেবারে হৃদয়ের কাছাকাছি, একেবারে আমাদের বড়নগর বিধানসভার নেতৃত্ব দিতে তিনি কিন্তু একেবারে সজাগ এবং ভীষণভাবে বিশ্বাস নিয়ে তার প্রতিটি কথার মধ্যে যে বিশ্বাস আমরা পাচ্ছি, প্রতিদিনের পরিশ্রমের মধ্যে যে বিশ্বাস পাচ্ছি, তা সত্যি একবার মতো। মাননীয় শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি। অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদের আমার প্রণাম। রয়েছেন আমাদের সাংসদ শ্রী সৌগত রায় এবং সকল বিশিষ্ট নেতৃবৃন্দ, এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম, ভাইদের বোনেদের অনেক 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 শুভেচ্ছা। আমি যেমন সঞ্চালক ভাই বললেন যে আরেকটা প্রোগ্রামে যেতে হবে, অনেকগুলো প্রোগ্রাম পরপর হয়েছে, আমার একটা কর্মী সভা রয়েছে এরপরে, তারা 7:30 থেকে ওয়েট করছে, কিন্তু এই চায়ের আড্ডায় আসার আনন্দটা আমি মিস করতে চাইছিলাম না, তাই আমি কর্মী সভার মাঝে যেতে গিয়ে আমি ভাবলাম যে সকলের সাথে একটু দেখা করে যাই, সকলের আশীর্বাদ নিয়ে যাই। আমি একটাই কথা বলবো যে আপনারা সকলেই শুনেছেন যে আগামী 1 জুন আসন্ন লোকসভা নির্বাচন আছে এবং তার সাথে সাথে এই বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সভানেত্রী, তিনি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন।
আমি আপনাদের কাছে একটাই কথা বলবো যে আমাকে একটা সুযোগ দিন, আমাকে আপনারা প্লিজ একটা সুযোগ দিন, আশীর্বাদ করুন। আমি আপনাদের পাশে থাকতে চাই, কাজ করতে চাই। আমি হয়তো 3 বছরের মাত্র আমার হয়তো রাজনৈতিক পথ চলা, কিন্তু আমি শিখতে চাই। এবং আমি যখন এই সুযোগটা পেয়েছি বরানগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা, আমি সত্যি গর্বিত হয়েছি যে আজকে আমরা সকলেই জানি যে এই বরানগরের একটা ইতিহাস আছে, রাজনৈতিক ইতিহাস আছে এবং রাজনীতির পীঠস্থান বলা হয়। এবং সকল মানুষের প্রত্যেকেই অত্যন্ত রাজনীতি সচেতন মানুষ, তাদের মাঝে থেকে এত সিনিয়ররা রয়েছেন, তাদের থেকে কাজ শেখার অনুভূতিটাই অন্যরকম হবে। আমি আপনাদের একটাই কথা আবারও বলবো, প্লিজ আমাকে সকলে একটা সুযোগ দিন, আমি কাজ করতে চাই। এবং শুধু আশীর্বাদ করলে হবে না, আপনাদের আমার হয়ে সকলকে বলতে হবে যে যে কাজ করতে চাইছে তাকে একটা সুযোগ দেওয়া হোক। এবং আমি কথা দিচ্ছি যে আমি তার আগে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সকলের সাংসদ শ্রী সৌগত রায়কে। তিনি যেভাবে আমাকে অভিভাবকের মতো গাইড করছেন, তিনি আসলে আমাদের বরানগরের সকলের অভিভাবক। তিনি যেভাবে আমাকে গাইড করছেন, যেভাবে আমার হয়ে ভোট চাইছেন মানুষের কাছে, আমাকে আশীর্বাদ করতে বলছেন, মানুষকে অনুরোধ করছেন, আমি সত্যি সৌগত তার কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ। এই সুযোগটা কে নাম চায় যে এই মানুষজনদের কাছ থেকে শিখতে পারবো। আপনারা আমার হয়ে সকলকে বলবেন তো? আমি চাই ঘরের মেয়ে হয়ে উঠতে, বরানগরের ঘরের মেয়ে হয়ে উঠতে। আপনারা আশীর্বাদ করে ঘরের মেয়ে করে তুলুন। এবং আমি কথা দিচ্ছি যে আপনারা ঘরের মেয়ে করে তুললে ঘরের মেয়ের কর্তব্য আমি পালন করব। এই কথাটা আমি আপনাদের দিতে পারি। সকলে আমাকে আশীর্বাদ করবেন, বিস্তারিত আলোচনা করবেন, সৌগতরা আছেন, সকলে আছেন, বলবেন। আমি সকলের অনুমতি নিয়ে আজ আমি আরেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যেতে হবে। সবাই একবার হাত তুলে আমাকে আশীর্বাদ করবেন। অনেক 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 ধন্যবাদ। থাকবো আপনাদের মাঝেই, থাকবো আপনাদের হৃদয়ে, থাকবো আপনাদের ঘরের মেয়ে হয়ে থাকবো। অনেক অনেক ধন্যবাদ। বুঝতে পারছেন তো বিশ্বাস কিভাবে কথা বলে, একেবারে সরাসরি তিনি যা একেবারে আপনাদের সামনে তাই ভাবে তুলে ধরল। এবং কোথাও কোথাও এতটুকু সংকট ছিল না বলতে যে আমি মাননীয় শ্রী সৌগত রায় আমাদের প্রান্তীয় সাংসদ, হ্যাঁ মাননীয় শ্রী সৌগত রায়, তার ছবি তুলে নেওয়া হবে। এই যে ভাড়ে যে চাই রাখতে, তার একটা আলাদা স্বাদ রয়েছে, একটা আলাদা ভাবনা রয়েছে। সত্যি কথা বলতে কি, একটা কথা ভীষণভাবে বলতে ইচ্ছে করছে। আজকে সকলেই আমরা এখানে যারা রয়েছি কোন রাজনৈতিক দলের সমর্থনে ঠিক নয়, কিন্তু রাজনৈতিক দলের প্রচারেই এই অনুষ্ঠান। কিন্তু ঘটনা হচ্ছে, একটা জিনিস বারবার আমার ভীষণভাবে খচখচায় যে রাষ্ট্র আর দেশ সবসময় ভিন্ন। রাষ্ট্র বারবারই ভীষণ কঠিন, কিন্তু দেশ তো অনেক মায়া মমতায় আছে। রাষ্ট্র প্রত্যাখ্যান করলে দেশ তাকে গ্রহণ করে, কিন্তু মোদীজি আমাদের সেই দেশ হিসেবেও আমাদের কথা শুনিনি। চতুর্থবারের জন্য নির্বাচিত মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায়। আজকে শঙ্কর বলেছিল বড়হুগলি যুবক সংঘের নিচে নেমে যা। আজকে চায়ের আড্ডা, সায়ন্তিকা থাকবে। আমি ছিলাম সেই সোদপুরে, তারপর এলাম দক্ষিণেশ্বর, দৌড়তে দৌড়তে এসছি। তার কারণ সায়ন্তিকা চলে গেলে সব লোকরা চলে যায়। যাই হোক, সেটা হয়ে গেছে। আমি ওকে বললুম তুমি আগে চলে যাও, তাহলে তোমার সাথে কিছু লোক তোমায় দেখতে এসছে, তারা চলে যায়।
জোকস অ্যাপার্ট, আমি আজকে এসছি আপনাদের কাছে প্রার্থী। আমি শঙ্করের কাছে কৃতজ্ঞ যে বনহুগলি যুবক সংঘের পক্ষ থেকে শঙ্কর এত ভালো চায়ের চক্রের নামে একটা পুরো জনসভা আয়োজন করেছে। আমি শঙ্করের অনুষ্ঠানে সারা বছর আসি, শঙ্করের রক্তদানে আসি, এই সেদিন শীতলা পুজোয় এসছি, কালী পুজোয় আসি, শঙ্কর ডাকলেই আসি, হ্যাঁ সব প্রোগ্রামে আসি। শঙ্করের এই যে নতুন বাড়ি তৈরি হচ্ছে তার জন্য আমি 12 লক্ষ টাকা দিয়েছি। আমি এর আগে ওকে টাকা দিয়ে দেখেছি ও শঙ্করের ক্লাব। আমি এর আগে ওকে কম্পিউটারের জন্য টাকা দিয়েছি। এত ভালো সদ্ব্যবহার কেউ করতে পারে, তাই ওর উপর আমার বিশ্বাস। এখন তো শঙ্করের কথা, অশোককে দেওয়া হয়নি, আমি খুব দুঃখিত। পরের কথা, আমি এটা দুঃখ প্রকাশ করার জায়গা, এটা বলারও জায়গা নয় যে তৃণমূল আমায় কি দিয়েছে। এটা বলার জায়গা যে আপনি তৃণমূলকে কি দেবেন। আমরা যা দিই 5 বছর ধরে দিই, আপনি দেবেন একদিন 1 জুন সাহিত্যিকাকে। আমার তো 3 বার দিয়েছে, আপনাদের ভোটে জিতেছি, দিল্লি গিয়েছি, পার্লামেন্টে যে বলার সুযোগ পেয়েছি, 195টা বক্তৃতা দিতে পেরেছি, নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে পেরেছি। কার জন্য? আপনাদের জন্য। কিন্তু এবার শুধু নিজের জন্য চাইছি। এই যে দেখুন আমরা সবাই এসছি, শঙ্কর তো আছে, শুনুন আমাদের ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু আছে, অনিন্দ চৌধুরী আমাদের হ্যান্ডসাম কাউন্সিলর আছে, অঞ্জন পাল বরানগরের বিশিষ্ট নেতা সিআইসি আছে, অমর পাল দেখে নেব, অমর পাল চেয়ারম্যান ইন কাউন্সিল প্রবীণ নেতা আছে, ডালিয়া মুখার্জি কাউন্সিলর আছে, অশোক দে কাউন্সিলর আছে, আর পিছনে লাজুকের মতো রয়েছে আনন্দবাজার পত্রিকার বিখ্যাত সাংবাদিক শ্যামা চট্টোপাধ্যায়, যার সাথে আমার প্রথম দিন থেকে আলাপ, যার ভাই আইএসআই তে অনেক কাজ করেছে আমার সাথে। শ্যামা চট্টোপাধ্যায় আসায় আমি ভীষণ খুশি। উনি একটু বসেছিলেন, আমি দুঃখিত হয়েছিলাম, এখন উনি এসছেন, সব ঠিক হয়ে যাবে। সকল তো আমার খুব চেনা, সুতরাং সবাই আমার নমস্কার গ্রহণ করুন। এইবার সাহিত্যিকা চলে যাবে, আমি 2-4টে পলিটিক্যাল কথা বলি। এই সাহিত্যিকাকে এগিয়ে বাইকটা দেবো, আমি ওকে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। অনেক লোক বসে আছে, শুনে ওকে নিয়ে যান। আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না। নির্বাচনটা লোকসভার এবং বিধানসভা আমার পরিষ্কার বক্তব্য। তাপসকে আমি মমতা ব্যানার্জিকে বলে মনোনয়ন দিয়েছিলাম, এই তোমরা ফটো বন্ধ করো, এভাবে মিটিং ভেঙে দিও না। 4টে লোক ফটো তুলে মিটিং ভেঙে দেবে। আমি দিয়েছিলাম মমতা ব্যানার্জিকে বলে। 3টে নির্বাচনে ওর সাথে রয়েছে। তাপস আমাদের দল ছেড়ে দিল, আমার কাছে পরিষ্কার। আমাদের দলে থাকতেও কড়া কড়া কথা বলত বিজেপির বিরুদ্ধে। কেন সেই বিজেপিতে গেল আমার কাছে পরিষ্কার। 2টো কারণ। ও দিয়েছে যে ও মন্ত্রী হয়নি, ওকে অবহেলা করা হয়েছে, আর দ্বিতীয় ওর বাড়ি ইডি রেড হয়েছে। আমি অভিষেককে বললাম তাপসের এইটা খুব। অভিষেক বলল আমার বাড়ি 12 বার রেড হচ্ছে, 12 বার। আমি কি ছেড়ে দিয়েছি? অভিষেক ব্যানার্জি আমার বললো যে আমার স্ত্রী, শালী, শাশুড়ি, বাবা, মা সবার উপর
নরেন্দ্র মোদী ঝাঁপিয়ে পড়েছে। আমি কি ছেড়ে দিয়েছি? যার শিবদারা আছে সে আক্রমণ হলে পালিয়ে যায়, তাপস শিবদারা দেখাতে পারে। আমি এর আগে কখনো বলিনি, কিন্তু আজকে বললাম। আজকে দেখলাম এই যে তাপস রিজাইন করেছে, জায়গাটা খালি হয়েছে। সেই সজল ঘোষ বিজেপি প্রচার করতে গিয়েছিল, আমাদের মেজ শান্তনু মজুমদার সামনে দাঁড়িয়ে ও যা বলছিল তার প্রতিবাদ করেছে। আমি শান্তনুকে ফোন করে ধন্যবাদ জানাব, কেউ সাহস আছে। 1 নম্বর ওয়ার্ডে আমাদের মেয়েরা সমাপ্তি হবে, তারা প্রতিবাদ করছে। বিজেপি যেখানে যাবে প্রতিবাদ হলে আমি আটকাতে পারব। আমি কাউকে প্রতিবাদ করতেও বলছি না, আমি কারোর প্রতিবাদ আটকাতেও যাব না, এটা বলে রাখি। শিলভদ্র ব্যক্তিগতভাবে আমার শত্রু না, আমাদের পার্টিতে ছিল। ব্যারাকপুর থেকে একবার ওকে আমরা এমএলএ করেছি। ও লিভার ট্রান্সপ্ল্যান্ট, গুরগাঁওয়ের মেডান্টা মেডিসিন 27 লক্ষ টাকা মমতা ব্যানার্জি রাজ্য সরকার থেকে দিলেন। পার্টির লোকরা আরো 8 লাখ টাকা দিলেন, 35 লাখ টাকা। তারপর মমতা ব্যানার্জিকে ছেড়ে শিলভদ্র চলে গেল। এই কিরকম গদ্দারি আমি বুঝতে পারি না। আমায় যদি কেউ 35 টাকা দেয়, আমি সারা জীবন তার গোলাম হয়ে থাকবো। এরা 35 লক্ষ পেয়েও গোলাম হতে বলিনি, পার্টিতে থাকতে পারলো না। আমি যে কথা বলছিলাম এমনি মমতা ব্যানার্জি আটকে দেবে, তাই ও ভীষণ রাগ। ও বলেছিল আগলে বার 200 পার, আগলে বার 200 পার। ওরা 77-এর বেশি পায়নি। ও জানে যেবার বাংলার 42টার বেশিরভাগ আসন তৃণমূল কংগ্রেস পাবে, তাই ও যত রকম আছে, সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, আইটি, ইনকাম ট্যাক্স, সবাইকে নিয়ে ছাপিয়ে পড়েছে। তৃণমূলে কবে একটা ভূপতি নগরে 2 বছর আগে বোম ফেটেছে, হাইকোর্ট আগেই এনআইএ কে দায়িত্ব দিয়েছে। ওরা এতদিন সময় পেল না। ওরা নির্বাচনের আগে রাত্রিরে আমাদের একটা বুথ সভাপতি ঘুমোচ্ছে, তার বাড়ি গিয়ে ঝাঁপিয়ে পড়ল আর তার বউয়ের শাড়ি ধরে টানল। এবং আপনারা দেখেছেন এনআইএ সেটা করেছে, তার কারণ বিজেপির একটা নেতা জিতেন্দ্র তিওয়ারি দিয়ে এনআইএ এর এসপি কে মোটা খাম দিয়েছে। খামের বিনিময়ে কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ করছে। আমি তীব্র নিন্দা করি। এসব করে আমাদের টলানো যাবে না। আমরা তো লড়াই করেছি, বাংলাকে বঞ্চনা করেছি। মোদী সরকার ইলেকশনে হারার পর গ্রামে যে 100 দিনের কাজ, তার টাকা দেয়নি, বাড়ি বানাবার টাকা দেয়নি। 59 লক্ষ মানুষের টাকা বাকি ছিল, যা মমতা ব্যানার্জি মিটিয়ে দিয়েছে। ওরা টাকা দেয়নি বলে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে বাড়িগুলো সব ভেঙে গেল। আপনারা প্রতিবাদ করবেন, আমরা প্রতিবাদ করছি। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দীর্ঘ আন্দোলন করেছি। আমরা দিল্লি গিয়েছি, গান্ধীজির সমাধিতে ধর্ণা দিয়েছি, আমরা কৃষি ভবনে ধর্ণা দিয়েছি। মারতে মারতে আমাদের দিল্লির পুলিশ আমাদের মহিলা এমপিদের নিয়ে গেছে, মহুয়া মৈত্রকে চুল ধরে নিয়ে গেছে। আমরা এই করি, আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করেছি, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। মমতা ব্যানার্জির নেতৃত্বে গিয়েছি যে আমাদের টাকাটা ছেড়ে কোন টেকনিক্যাল ভুল থাকলে সেটা আমরা ঠিক করে দিই। প্রধানমন্ত্রী বলছে হা দেখে না, বলে কিছু নাই। আর বাংলায় দেশের প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই। বাংলায় এর মধ্যে 5টা মিটিং করে ফেলে,
পেটমোটা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, সেও আজকে চলে এসছে বালুরঘাট। বিজেপির লোকেদের আর যাওয়ার জায়গা নেই, এই বাংলায় আসছে। আমরা সর্বশক্তি দিয়ে বিজেপিকে রুখব, এটাই আমাদের বাড়ি বাড়ি এইটা বলি। দিদিকে ভোট না দেওয়া মানে 1000 টাকা যে লক্ষ্মী ভান্ডারে পাচ্ছে মহিলা, সেটা বন্ধ হয়ে যাবে। দিদিকে ভোট না দেওয়া মানে কন্যাশ্রীতে যে 87 লাখ মেয়ে 25,000 করে টাকা পাচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। তৃণমূলকে ভোট দেওয়ার না দেওয়ার মানে স্বাস্থ্য সাথীতে সবাই যে 5 লক্ষ টাকা চিকিৎসা বিনা পয়সা পাচ্ছে, তা বন্ধ হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে আবেদন করছি, চা চক্রে বেশি পলিটিক্যাল বলতে চাই, কিন্তু শঙ্কর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমি দুটো কথা আপনাদের বললাম, আপনারা বিজেপির বিরুদ্ধে, আমি সিপিএম নিয়ে বলছি, তার কারণ সিপিএম এমনিতেই খরচার খাতায় চলে গিয়েছে। গত বিধানসভায় একটাও আসন পাইনি, লোকসভায় একটা আসন পাইনি। আমি বিধানসভায় 25 বছর ছিলাম, ওদের চলাফেরা দেখলে আশ্চর্য হয়ে পা যেন মাটি যেন কাঁপছে। আজকে সিপিএম কে খুঁজে পাওয়া যায়। আমি বরানগরে প্রথম যখন আসতাম, দেখি সাদা গাড়ি করে একটা মোটা মহিলা যাচ্ছে। আমি বলি, কে মহিলা? বলে অনুরাধা রায়, এই চন্দ্র রায় সিপিএম এর নেতার বোন। কোথায় গেল এরা? সব হারিয়ে উনি মারা গেছেন। উনি মারা গেছেন, কিন্তু সিপিএম গুলো পিঠে প্ল্যাকার্ড মেরে ঘুরছে যে আমরা সিপিএম করি না। দেখা হলে বলছে, ভাই ভালো আছো তো? বরানগরে আমরা একটা লোককে মানি। এর আগে 2009 যখন প্রথম নারায়ণ রাজ্যে সিপিএম এর রাজত্ব, দক্ষিণ বরানগরে একটার পর একটা বুথ দখল করে নিল। তাও ঠাকুরের আশীর্বাদে এখানে রামকৃষ্ণ আছে, বিবেকানন্দ ছিলেন, জিতে গিয়েছে। আপনাদের শুভেচ্ছা, জিতে গিয়েছে। তাই এখন এই বয়সে চেষ্টা করছি লোক। অনেকে বলেছিল, আপনি প্রবীণ, আপনি কি দাঁড়াবেন? আমি বলেছিলাম, আমি জানি না, তবে মমতা ব্যানার্জি যদি আমার উপর বিশ্বাস রাখে, আমি সেই বিশ্বাসের মর্যাদা ফিরিয়ে দেব। মমতা ব্যানার্জি বিশ্বাস রেখেছেন, আমি আপনাদের দরজা এসেছি। আর এই সাহেব, ও আমার মেয়ের মতো। আমার মেয়ে থাকলে এত বড়ই হতো। ওর বাবাকে আমি চিনতাম আমার ছোট ভাইয়ের মতো। ভালো মেয়ে। ও সিনেমা আর্টিস্ট নয়, ও আপনাদের সাথে মিশে কাজ করে। আমায় একটা ভোট দেবেন, একটা ভোট সাহিত্যিকাকে দেবেন। আর আপনারা যারা আছেন, একজন 10টা করে লোককে বলবেন আমাদের। আমি একা পারবো না, তাই আমাদের সম্পদের উপর নির্ভর করতে ও লোক জড়ো করে দেবে, আমরা আপনাদের বলব। আমি তাই আপনাদের নমস্কার জানাবো। সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমরা রামকৃষ্ণ দেবের পক্ষে, যত মত তত পথ। আমরা রবীন্দ্রনাথের রাস্তায় চলি। আমরা এই ধর্মান্ধ রাজনীতি করি না। আমরা বলি নজরুলের ভাষায়, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। নজরুলকে আমরা কারোর থেকে কম বাঙালি মনে করি। আমরা সেই রাস্তায় চলবো। আপনারা আছেন তো সবাই? হাত তুলে বলুন। আপনারা থাকলে আমরা আছি, আপনাদের জোরেই আমরা আছি। সবাই ভালো থাকবেন। তৃতীয় থেকে চতুর্থবারের জন্য মনোনীত প্রার্থী আমাদের সংসদীয় কেন্দ্রের মাননীয় সাংসদের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের মনোনীত শ্রী সৌগত রায়, অধ্যাপক সৌগত রায়। তার একেবারে সদর্থক কথা তিনি বলেছেন। আমাদের অনুষ্ঠানের
প্রায় ইতি হয়ে গেছে, কারণ এরপরে আর কোনো কথা চলে না। তবুও সজাগ ভাবে আমরা যারা প্রত্যেকে রাজনৈতিক ভাবে সজাগ, বাংলার মানুষ ভীষণভাবে রাজনৈতিক ভাবে সজাগ, তারা সজাগ ভাবে তাদের সজাগ চিন্তাধারার প্রতিফলন ভোট বাক্সে করবেন, এইটাই সকল বক্তাদের একটাই কথা ছিল এবং সেই কথাই মাথায় রেখে আপনারা 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের ভোট এবং 1 জুন বড়নগর বিধানসভার উপনির্বাচনের ভোট এবং দুটোই একই দিনে একই সঙ্গে গিয়ে মাননীয় সৌগত রায়ের কথা অনুযায়ী সচেতন ভাবে সঠিক জায়গায় আপনারা দিয়ে আপনাদের বিচার। তুমি ঘুম কেটে চালাবে, তুমি ঘুম কেটে চালাবে। সৌগত ওখানে ধরে দেবো, সৌগত দাদা আমরা একবারে নিই নি। আমি জানি না তোমার অফিস কি বলেছিল, আমার অফিস নেগেটিভ পজিটিভ তো হয়েছে না, কি বলুন দেখি। তারপর সেটাই আমি বলছি, প্রথমে তো উপরটা না আমরা কিছু বলবো আগে দিন একটু ভালো কথা শুনে নিয়ে পরে লাস্টে বাইক আমাকে নিয়ে উঠে যায় যাও।
চায়ের আড্ডা কেমন লাগলো কি বলবেন একটু? খুবই ভালো হতো। অমূল্য যুবক সংঘ সম্পূর্ণ কোনো নন পলিটিক্যাল একটা আইএসআই কর্মীরা এসছে, তারা তাদের আমরা ইনফরমালি আনছি। আমরা একটা পলিটিক্যাল মিটিং হিসেবে দেখছি প্রচারের মাঝে কি রিফ্রেশমেন্ট প্রচারের মাঝে কি হ্যাঁ তন্ময়কে দিয়ে বিধায়ক বলছে ঘরের ছেলে বিধানসভায় দিদি নিয়ে যায় জায়গা থেকে বিধানসভায় যে মন্ত্রণা হয় আমি দেখেছি। আমার মনে হয় যে আমাদের শান্তনু মজুমদার যে প্রতিবাদ করেছে, উল্টোপাল্টার কথা বললে, চোর বললে প্রতিবাদ করি, এরা তরুণ ছিল, আমার মতো বুড়ো কোনো এদের রক্তকরণ এরা কিন্তু আমি কাউকে প্রতিবাদ সজল জেনে নিই তৃণমূলকে চোর চোর যদি বলে দেখি একটু এগিয়ে যান, একটু এগিয়ে যান, একটু এগিয়ে যান। একসাথে আসুন না। হ্যাঁ 2 মিনিট পরে ফোন করে এই জায়গাটা হ্যাঁ কোথায় যাবে গাড়ি? বান্ডি দাদা একটু এগিয়ে যান, গাড়িটা ঢুকে যাবে। যান যান, বেরিয়ে যান, আস্তে সাইড দিয়ে আস্তে আস্তে বেরোন। এই পার্টটা চলে এগিয়ে যান, এগিয়ে যান।
আস্তে আস্তে এগিয়ে দাও গাড়িগুলো। এলাম শঙ্কর। হ্যাঁ দাদা, হ্যাঁ।